আগের দিন আমরা আলোচনা করেছিলাম তির্যক তরঙ্গ, কেমন ট্রান্সভার্স ওয়েভ, কিভাবে তির্যক তরঙ্গের বিস্তার কিভাবে হয়। তরঙ্গের আর একটা প্রকার যেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, লঙ্গিটিউডিনাল ওয়েভস। অনুদৈর্ঘ্য তরঙ্গ নিয়ে আজকে আমরা আলোচনা করব, কেমন। তার আগে তোমরা এই সিলিংকিটা একবার দেখো। এটাকে বলে সিলিংকি। এটা জাস্ট ওয়ান টাইপ অফ স্প্রিং এর মতোই। হ্যাঁ, স্প্রিং এর মতোই প্রচুর লুপ আছে, দেখো কেমন। এইবার আমি এই সিলিংকিটাকে একটু বড় করে তার যদি একটা প্রান্তে যদি আঘাত করি, আলোড়ন সৃষ্টি করি, কেমন, বা বল প্রয়োগ করি, তাহলে সেই আলোড়নটা সিলিংকির অপর প্রান্তে কিভাবে পৌঁছায় সেইটা একটু পর্যবেক্ষণ করো, কেমন। দেখো, সিলিংকির এক প্রান্তে আঘাত করা হচ্ছে, ওই প্রান্তে যে আলোড়নটা সৃষ্টি হচ্ছে সেই আলোড়নটা অপর প্রান্তে পৌঁছে যাচ্ছে। কিভাবে পৌঁছে যাচ্ছে লক্ষ্য করো। এইবার আমি যদি পর্যায়বৃত্ত ভাবে, মানে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে যদি আমি আলোড়ন সৃষ্টি করতে থাকি, তাহলে নির্দিষ্ট সময়ের ব্যবধানে যে আলোড়নটা সৃষ্টি হবে সেই আলোড়নটা অপর প্রান্তে পৌঁছাতে থাকবে, কেমন। ঠিক এইভাবেই হচ্ছে, কেমন। সেইটাকে যদি আমরা কিভাবে হচ্ছে সেটাকে যদি আমরা একবার ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে কিরকম হবে দেখো। যে পর্যায়বৃত্ত বলটা আমি প্রয়োগ করছি, কেমন, সেই পর্যায়বৃত্ত বলটার যে পর্যায়কাল সেটাকে বড় হাতে টি ধরলাম। মানে আঘাত করার পরে আবার দ্বিতীয়বার আঘাত করার মধ্যে যে ব্যবধানটা, কেমন, সেই ব্যবধানটা হচ্ছে আমার দ্বারা প্রযুক্ত পর্যায়বৃত্ত বলের পর্যায়কাল। সেই পর্যায়কালটা হচ্ছে টি। টিটাকে আমরা 4 ভাগে ভাগ করলাম, কেমন। দেখো, এখানে টি ইজ ইকুয়াল টু 0, মানে স্টার্টিং অবস্থায় যে সিলিংকিটা আছে সেই সিলিংকিটাকে একটু লম্বা করে আমি এই প্রান্তে ফিক্সড করে দিয়েছি, কেমন, এবং এই অবস্থায় আছে। এখন যদি আমি T/4, মানে যে পর্যায়কাল তার 4 ভাগের 1 ভাগ সময় পরে যদি বল প্রয়োগ করি, ঠিক ওই সময় পরে সিলিংকির অবস্থানটা কি হবে। স্বাভাবিকভাবে সিলিংকিটা এই প্রান্তে একদম স্টার্টিং পয়েন্টে সংকুচিত হবে, যেটা তোমরা ভিডিও দেখতে পেলে, কেমন, সংকুচিত হলো। কিন্তু T/4 ওই সময়ে, মানে শেষের দিকে সে আগের পজিশনে আসতে চাইবে। তারপরে T/4 সময় পরে আবার যে মধ্য অবস্থান, সেই মধ্য অবস্থানে এলো। তাহলে কি হচ্ছে, যে তোমার সংকুচিত অংশটা দূরে সরে গেল, চাপমুক্ত হলো। চাপমুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে এই দিকের অংশগুলো আবার একটু বিস্তৃত হয়ে গেল, কেমন। তাহলে এই পজিশনে এলো। তারপরে আবার যখন এই দিকে সরে আসছে, কেমন, পরে T/4 সময় পরে, তার মানে 3T/4 সেই সময়ে কি হচ্ছে, তখনও চাপমুক্ত, কেমন, আরো প্রসারিত হয়ে গেল। কিন্তু তোমার যে সংকুচিত অংশটা, সেই সংকুচিত অংশটা আরো এগিয়ে গেল। এবং তারপরে আবার T/4, তার মানে আবার ঠিক প্রাথমিক অবস্থান, সেই অবস্থানে আবার ফেরত নিয়ে এলাম, কেমন। যখনই নিয়ে এলাম তাহলে আবার দ্বিতীয়বার
তার উপরে সিলিং কিটের উপরে আমি আবার বল প্রয়োগ করলাম। কেমন? তাহলে সেখানেও একটা সংকুচিত অংশ তৈরি হবে। তাহলে সেখানে সংকুচিত অংশ তৈরি হলো, কিন্তু ততক্ষণে প্রথম যে সংকুচিত অংশটা তৈরি হয়েছিল সে আরো দূরে সরে গেছে। তাহলে এটা জাস্ট একবার পর্যাবৃত্ত বল আমি প্রয়োগ করেছি, ঠেলেছি, নিয়ে এসে আবার আগের অবস্থা মধ্য অবস্থানে। কেমন? তাহলে একবার পর্যাবৃত্ত বল প্রয়োগ করে, অর্থাৎ একক পর্যায় কালে কিভাবে সংকুচিত অংশটা এগিয়ে গেল সেটা আমরা এখানে পরিষ্কার দেখতে পেলাম। কেমন? আর একবার দেখো, যখন প্রাথমিক অবস্থান এইভাবে ছিল, T/4 সময়ে এইখানে সংকুচিত অংশ তৈরি হয়েছে, সংকুচিত হয়ে গেছে স্প্রিংটা। কেমন? তারপরেই আবার T/4 সময় পরে, মানে T/2 সময়ে আবার সেই মধ্য অবস্থানে এসেছে। কেমন? মধ্য অবস্থানে আসার ফলে সংকুচিত অংশটা এগিয়ে গেছে। আবার যখন আমি অপর প্রান্তে, যখন আমার প্রযুক্ত বলটা যেন অপর প্রান্তে চলে যাচ্ছে, তখন কি দেখা যাচ্ছে যে তোমার সংকুচিত অংশটা আরো এগিয়ে গেল এবং তার আগের অংশটা আরো বিস্তৃত হয়ে গেল। কেমন? তারপরে আবার T/2 সময় পরে, তার মানে একবার পূর্ণ পর্যাবৃত্ত বলটা একবার পূর্ণ হলো, মানে একক পর্যায়কালে আবার ঠিক যখন বল প্রয়োগ করলাম তখন দেখা যাবে আবার একটা সংকুচিত অংশ তৈরি হলো। তাহলে এইভাবে যদি আমি বারবার যদি আমি পর্যাবৃত্ত বল প্রয়োগ করি, তাহলে নির্দিষ্ট সময়ের ব্যবধানে এখানে সংকুচিত অংশ তৈরি হবে এবং ক্রমশ তারা এগিয়ে যাবে। কেমন? যেটা ভিডিওতে আমরা পর্যবেক্ষণ করলাম, যে বারবার পর্যাবৃত্ত বল যদি প্রয়োগ করি তাহলে ক্রমশ সংকুচিত অংশ ক্রমশ এগিয়ে যাচ্ছে। তা আমরা কি করছি? এক প্রান্তে একটা আলোড়ন তৈরি করছি পর্যাবৃত্ত বল প্রয়োগ করে। কেমন? সেই আলোড়নটা অপর প্রান্তে পৌঁছে যাচ্ছে। এইবার আমি যে পর্যাবৃত্ত বল প্রয়োগ করেছি, কেমন, সেই পর্যাবৃত্ত বলের অভিমুখ আর যে সংকুচিত অংশটা, মানে যে আলোড়নটা এগিয়ে গেল, সেই আলোড়নটার অভিমুখ দেখো একই অভিমুখে। কেমন? তার মানে পর্যাবৃত্ত বল, যে বলটা প্রয়োগ করেছি, মানে যে কম্পনটা আমি সৃষ্টি করেছি, কেমন, এক পর্যন্ত সেই কম্পনের অভিমুখ আর যে সংকুচিত অংশটা তৈরি হয়েছে, মানে আলোড়নটা তৈরি হয়েছে, আলোড়নের অভিমুখ একই অভিমুখে। এইরকম অবস্থায় যে আলোড়নটা এক প্রান্তে পৌঁছে গেল, এই ধরনের তরঙ্গকে আমরা বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে এখানে তরঙ্গটা তৈরি হলো, আমি যে পর্যাবৃত্ত বল প্রয়োগ করলাম, সেই পর্যাবৃত্ত বল মানে যে কম্পনটা তৈরি করলাম, সেই কম্পনটা স্প্রিং এর লুপের মধ্যে সঞ্চারিত হলো, স্প্রিং এর লুপটা সেখানে সংকুচিত হলো। কেমন? যখনই চাপ মুক্ত করলাম তখনই সংকুচিত অংশটা আবার আগের অবস্থায় ফিরে এলো, কিন্তু সেই সংকুচিত অংশটা আবার সামনের দিকে এগিয়ে গেল। তাহলে এইভাবে বারবার সংকুচিত অংশটা তৈরি হচ্ছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কেমন? তাহলে আলোড়নটা এক জায়গায় একটা প্রান্তে সৃষ্টি হচ্ছে, অপর প্রান্তে পৌঁছে যাচ্ছে, সেই আলোড়নটাকে বলছি আমরা তরঙ্গ। তাহলে মাধ্যমের সমষ্টিগত কম্পনের ফলে যে আলোড়ন সৃষ্টি হয়, সেই আলোড়নটা কি তো আমরা বলি তরঙ্গ। তাহলে এখানেও যে তরঙ্গটা তৈরি হলো, সেই তরঙ্গটাকে আমরা বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লঙ্গিটিউডিনাল ওয়েভ বলছি এই জন্যই, কারণ এখানে মাধ্যমের কণাগুলোর সমষ্টিগত কম্পন, যে কম্পনের দিক আর যে আলোড়নের দিক, আলোড়নটা যেদিকে এগোচ্ছে, আলোড়নের অভিমুখ, এরা একই দিকে। সেই জন্য এটাকে আমরা বলছি অনুদৈর্ঘ্য তরঙ্গ। যেমন শব্দ তরঙ্গ, কোনো একটা জায়গা থেকে আওয়াজ হলে আমাদের কানে যে শব্দটা পৌঁছে যাচ্ছে, বাতাসের মাধ্যমেই হোক, কোনো তরল মাধ্যমেই হোক বা কোনো কঠিন মাধ্যমেই হোক,
শব্দ যাচ্ছে কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গের আকারে। কেমন? সেই অনুদৈর্ঘ্য তরঙ্গের আকারে শব্দের উৎস থেকে সেই তরঙ্গটা কিভাবে আমাদের কানে পৌঁছালো সেইটা আমরা এরপরে ব্যাখ্যা করব। কেমন? দেখো এখানে দেখো, এইটা একটা সুরশলাকা। সুরশলাকা সম্বন্ধে তোমাদের একটা ধারণা আছে। সুরশলাকা হচ্ছে একটা ইউআকৃতির একটা দণ্ড, এইরকম ইউআকৃতি দণ্ড এবং একটা হাতল আছে। তাতে যদি আঘাত করা হয় একটা নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ তৈরি হবে। কেমন? বিভিন্ন কম্পাঙ্কের সুরশলাকার পাওয়া যায়। সেই সুরশলাকায় আঘাত করলে একটা শব্দ পাওয়া যায়, সেই শব্দটা আমাদের কানে এসে পৌঁছায়। কেমন? কানের ডাক্তার যারা আছেন তারা কানের কোনো পরীক্ষা করতে গেলে দেখবে সুরশলাকারে আঘাত করে কানের কাছাকাছি নিয়ে গিয়ে তারা কানের পরীক্ষা করে, তার শ্রবণ শক্তি কতটা সেইটা সুরশলাকারের আকারে তিনি সেটা পরীক্ষা করেন। কেমন? এই সুরশলাকার দিয়ে আমরা শব্দের সম্বন্ধে যে পড়াশোনা, সেই সুরশলাকারের মাধ্যমে আমাদের ব্যাপারটা বোঝাটা খুব সহজ হয়। কেমন? সেই জন্য একটা সুরশলাকার এখানে আমি নিয়েছি। এখন এটা সুরশলাকার আর কান মানে শব্দের উৎস, আর এখানে হচ্ছে শ্রোতা, ওখানে পৌঁছাবে। তার মাঝখানে ধরে নাও বাতাস আছে। বাতাস হচ্ছে একটা স্থিতিস্থাপক মাধ্যম। কেমন? সেই বাতাসটাকে আমরা কয়েকটি সমান্তরাল স্তরে ভাগ করে নিয়েছি, ঠিক এইভাবে। কেমন? এখানে একটা সুরশলাকারের বাহু যদি কাঁপে, কেমন? এক একটা সুরশলাকারের কম্পন 480, 500 এত হার্জ পর্যন্ত হয়, মানে 1 সেকেন্ডে 480টা কম্পন সম্পূর্ণ হয়। কেমন? তো এখানে আমি একটা কম্পন সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে সেই কম্পনটা কত দূর পৌঁছালো সেইটা এখানে আমরা ব্যাখ্যা করব। তাহলে এটা প্রাথমিক অবস্থান। এখন যদি আমি T/4 সময়ে যদি আমরা দেখি, কি দেখব? তাহলে বাহুটা ওইদিকে সরে গেছে। কেমন? পরক্ষণে বাহুটা এইদিকে ফেরত আসতে চাইছে, কিন্তু এইখানে অলরেডি কি হয়েছে, যে বাতাসের স্তর তার উপরে একটা বল প্রযুক্ত হয়েছে, বাতাসের স্তরের উপর একটা চাপ প্রযুক্ত হয়েছে। সেই চাপের প্রভাবে সেই স্তরগুলো সংকুচিত হয়ে গেছে। কেমন? এখানে সংকুচিত হয়েছে। তারপর সুরশলাকাটা আবার আগের পজিশনে মানে T/4 সময় পরে, মানে T/2 সময় আবার আগের পজিশনে, প্রাথমিক পজিশনে। এই পজিশনে যখন এসেছে তখন দেখো আর চাপমুক্ত হয়ে গেছে। কিন্তু যেহেতু বাতাস হচ্ছে স্থিতিস্থাপক মাধ্যম, তাহলে সেই বাতাসটা তার মধ্যে যে সংকুচিত, তার মধ্যে যে পীড়ন সৃষ্টি হয়েছে, সে কি করতে চাইবে? সে তার আবার আগের অবস্থায় ফিরে আসতে চাইবে। সঙ্গে সঙ্গে সে কি করবে? তখন পরের যে স্তরের উপরে সেই চাপ প্রয়োগ করবে। তার মানে পরের স্তরটা আবার সংকুচিত হয়ে গেল। তার মানে উৎপন্ন হলো এখানে। কেমন? ঠিক তাহলে এটা যখন T/2 তে এখানে এই দিকের মুভমেন্টটা এইদিকে, তাহলে তখন এখানে চলে এলো ওই অংশটা, এবং এই অংশটা চাপ মুক্ত হওয়ার জন্য এখানকার স্তরটাকে একটু দূরে দূরে আমি এঁকে নিলাম। কেমন? চাপ মুক্ত হয়ে গেছে। এবং তার ঠিক T/4 সময় পরে, মানে 3T/4 সময় পরে, তখন কি হলো? কেমন? এই জায়গায়, তখন এই জায়গায় ওর অবস্থান এই দিকে যাবে, কিন্তু তখনও এই জায়গার উপরে কোনো চাপ প্রযুক্ত হয়নি। তার মানে এই জায়গাটা আরো প্রসারিত হয়ে যাবে। কেমন?
ঠিক তারপরে টি বাই সময় পরে কি হলো, দেখা যাবে যে এই জায়গাটা আবার প্রাথমিক অবস্থানে ফিরে এলো। তার মানে এই অবস্থান থেকে আবার এই অবস্থানে, তার মানে এর মুভমেন্ট ওইদিকে, তার মানে বাতাসের উপর এইবার আবার একটা চাপ প্রয়োগ করলো। তার মানে আবার একটা বাতাসের একটা অংশে আবার বাতাসের স্তরগুলো সংকুচিত হয়ে গেল চাপ প্রয়োগের জন্য। তার মানে আবার একটা তোমার সংকুচিত অংশ তৈরি হলো। তাহলে একটা সুরসলাকারে একটা পূর্ণ কম্পনে কিভাবে বাতাসের স্তরের মধ্যে সংকুচিত অংশটা তৈরি হচ্ছে সেটা আমরা এখানে পরিষ্কার, এই দুটো সিলিংকি আর বাতাসের স্তরের মধ্যে যে একটা সিমিলারিটি আছে দেখো, সেইটা দেখে আমরা পরিষ্কার বুঝতে পারছি। হ্যাঁ, T/4 সময়ে সংকুচিত অংশটা তৈরি হলো, তারপরে চাপমুক্ত হওয়ার ফলে সংকুচিত অংশটা এগিয়ে গেল, এই অংশটা বিস্তৃত হয়ে গেল। কেমন, পরক্ষণে আবার যখন এগিয়ে যাচ্ছে, কেমন সেই জায়গাটা কোনো বল প্রযুক্ত না হওয়া পর্যন্ত এখানে কোনো সংকুচিত অংশ তৈরি হচ্ছে না, কিন্তু যখন T/2 সময় পরে আবার যখন এদিকে সরে এলো, মানে বাতাসের উপর আবার বল প্রয়োগ করলো, নতুন একটা সংকুচিত অংশ তৈরি হলো। তাহলে এইভাবে একটা সংকুচিত অংশ তৈরি হচ্ছে। সেই সংকুচিত অংশটা মানে আলোড়নটা, সেই আলোড়নটা আমাদের কানে গিয়ে পৌঁছালো। কেমন, এইবার এই সংকুচিত অংশটাকে আমরা বলি ঘনীভবন, এবং যে বিস্তৃত অংশটা যেটা সেটাকে বলি আমরা তনুভবন। কেমন, এই অংশটাকে বলে আমরা ঘনীভবন আর এটাকে বলি আমরা তনুভবন। তাহলে একবার একটা কম্পন সম্পূর্ণ হয়ে যে আলোড়নটা কতটা পৌঁছালো, তার মানে এইখান থেকে আলোড়নটা এখানে সৃষ্টি হয়েছিল, এখানে পৌঁছে গেল। তাহলে একবার পূর্ণ কম্পনের ফলে এইখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটা, আলোড়নটা এই দূরত্বটা গেছে, তাই তো? একবার পূর্ণ কম্পনে আলোড়নটা এখান থেকে এই দূরত্ব গেছে, এই জায়গা থেকে এই জায়গায়। তাহলে এই দুটি ঘনীভবনের মধ্যে যে দূরত্বটা, সেটা একবার পূর্ণ কম্পনে আলোড়নটা অতটা গেছে। তাহলে আমরা জানি একবার পূর্ণ কম্পনে আলোড়নটা যে দূরত্ব যায়, সেই দূরত্বটাকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে দুটো ঘনীভবনের মাঝের যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যাম্ডা। কেমন, এ যা দুটো পরপর ঘনীভবনের মধ্যে দূরত্ব যা হবে, দেখা যাবে যে দুটো যে তনুভবন, সেই তনুভবনের মধ্যে দূরত্বটা একই হবে। কেমন, তাহলে এখানে কিভাবে একটা সুরসলাকারের কম্পনটা কিভাবে বাতাসের মধ্যে দিয়ে আমাদের কানে পৌঁছে গেল, মানে আলোড়নটা কিভাবে কানে পৌঁছে গেল, মানে আমি এই শব্দটা কিভাবে শুনতে পেলাম, মানে কানে পৌঁছে গেল, বোঝা গেল? তাহলে একটা মাধ্যমের প্রয়োজন আছে, শব্দ বিস্তারের জন্য একটা মাধ্যমের প্রয়োজন আছে। কেমন, সেই মাধ্যমের কণাগুলো কম্পিত হয় এবং সেই আলোড়নটা আমাদের কানে গিয়ে পৌঁছে যায়। তাহলে এখানে যে মাধ্যমের কণাগুলোর কম্পন আর আলোড়নের যে অভিমুখ, সেই অভিমুখ একই দিকে, সেই জন্য শব্দ তরঙ্গকে আমরা বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ। কেমন, এইবার শব্দ, সেটা মাধ্যমটা কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে। যদি কঠিন হয় তাহলে কিরকম, কঠিনের যে অণুগুলো সেগুলো অনেক ঘন সন্নিবিষ্ট। কেমন, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে সেই মাধ্যমে কোনো পর্যাবৃত্ত বল প্রযুক্ত হলে বা কোনো কম্পন সৃষ্টি হলে
সেই ঘনীভবন এবং তনুভবনের মধ্যে যে দূরত্বটা, সেই দূরত্বটা অনেক কম হবে, মানে দুটো পরপর ঘনীভবনের মধ্যে দূরত্বটা অনেক কাছাকাছি হবে, তাহলে সেক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কম হবে। কেমন? যদি তরল মাধ্যমে আমরা যাই, তুলনামূলকভাবে কঠিনের থেকে তরলের অণুগুলো একটু দূরে দূরে, মানে তাদের মধ্যে যে আকর্ষণ বল, আন্তঃনৈবিক আকর্ষণ বলটা কম, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে দুটো পরপর ঘনীভবনের মধ্যে যে দূরত্ব কঠিনের থেকে একটু বেশি হলো, মানে তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হলো। অনুরূপ কম্পনে যদি আমরা ভাবি মাধ্যমটা যদি গ্যাসীয় মাধ্যম হয়, তাহলে সেক্ষেত্রে গ্যাসীয় মাধ্যমের কণাগুলোর মধ্যে কোনো আকর্ষণ নেই, মানে পরপর অনেক দূরে। কেমন? তাহলে সেক্ষেত্রে যে ঘনত্ব, কণাগুলোর যে ঘনত্ব গ্যাসীয় মাধ্যমে অনেক কম, তাহলে সেক্ষেত্রে দুটো পরপর ঘনীভবনের মধ্যে দূরত্বটা তরল এবং গ্যাসীয় থেকে অনেক বেশি, তার মানে তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক বেশি হবে। কেমন? তাহলে শব্দের বিস্তার জন্য মাধ্যমের দরকার, সেটা তরল মাধ্যম হতে পারে, কঠিন মাধ্যম হতে পারে, গ্যাসীয় মাধ্যম হতে পারে, কিন্তু যে কম্পনটা, যে আলোড়নটা যে সৃষ্টি হয়, মানে তরঙ্গটা, সেটা হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে শব্দ তরঙ্গটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে? তাহলে আমরা আজকে শব্দ তরঙ্গের বিস্তার কিভাবে হয়, হ্যাঁ, সেটা খুব সহজে আমরা বুঝতে পারলাম। ঠিক আছে?